আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিকার এবং এই বিকারের মধ্যে রয়েছে ডিমের খোসা বা এগশেল। এই ডিমের খোসা বা এগশেল দিয়ে আমরা আজকে দুইটি এক্সপেরিমেন্ট করব। এক, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এর জন্য এক ধরনের ফসফেট বাইন্ডার হিসেবে মেডিসিন ইউজ করা হয়। প্রথমে ওই মেডিসিনটা তৈরি করব। দুই, এক ধরনের ফুয়েল জেল তৈরি করব, যে জেলটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। তাহলে এর জন্য আমাদের বেশ কিছু উপকরণের দরকার রয়েছে। তাহলে চলুন সেগুলো আমরা আগে দেখে ফেলি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিকার এবং বিকারের মধ্যে রয়েছে আমাদের এগশেল এবং এটি দেখা যাচ্ছে আমাদের ভিনেগার এবং এটা হচ্ছে আমাদের 10% ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। এটি হচ্ছে আমাদের অ্যালকোহল, যেটি হচ্ছে 97%। এই ফানেলও দরকার রয়েছে আমাদের, কারণ ফানেল দিয়ে আমরা হচ্ছে যে ছাঁকুনির কাজটা রয়েছে সেই ছাঁকুনির কাজটা করে থাকবো। এবং এটি হচ্ছে আমাদের পেট্রিডিস, এই যে সেই পেট্রিডিস। এই পেট্রিডিসে আমরা নরমালি যে জেলটা পাবো সেই জেলটা এখানে রাখবো। এটি হচ্ছে আমাদের ফিল্টার পেপার। এই ফিল্টার পেপার দিয়ে যে যখন হচ্ছে যে রিয়াকশনটা হবে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে ইথানোয়িক অ্যাসিডের যখন রিয়াকশনটা হবে, তখন এখানে বেশ কিছু তলানি থাকতে পারে, সেটা ছাঁকুনির কাজে আমাদের এই ফিল্টার পেপারটা হেল্প করবে। এটি হচ্ছে আমাদের থার্মোমিটার, যেটি আমাদেরকে তাপমাত্রা পরিমাপ করতে সহায়তা করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এটা পরিমাপ করতে পারবে। নরমালি এই রিয়াকশন আসলে কোনো ধরনের তাপমাত্রার প্রয়োজন হয় না, বাট এই রিয়াকশনটা অনেক স্লো। এটাকে দ্রুত করার জন্য আমরা আসলে একটু তাপমাত্রা বাড়াই দিব, দেখা যায় 40 ডিগ্রি অথবা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত রাখবো। এজন্য আমরা এই থার্মোমিটারটা ইউজ করতেছি। কারণ হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে 10% যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে সেটা কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই ভ্যাপোরাইজেশন হয়ে যেতে পারে। তো আপনি যদি তাপমাত্রা মেইনটেইন না করে এটাকে পরিচালনা করেন, সেক্ষেত্রে আপনার অ্যাসিটিক অ্যাসিড হাওয়া হয়ে যাবে। আমাদের এখানে যে এগশেলগুলো ছিল, এই এগশেলগুলোকে আমাদেরকে প্রাথমিক অবস্থায় হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। এর বাইরে যদি কোনো ধরনের ডাস্ট থাকে সেটা আমরা প্রাথমিক অবস্থায় রিমুভ করব। এবং সেকেন্ডলি, এটাকে ভালো মতো পরিষ্কার করার জন্য এর বাইরে যদি কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হয়ে থাকে, এটা থেকে আমাদের সেফটি মেইনটেইনের জন্য ফুটন্ত পানিতে কিছুক্ষণ আমরা 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে পরবর্তীতে আমরা ফুটিয়ে নিব। তাহলে চলুন আমাদের এক্সপেরিমেন্টটি ফাইনালি আমরা স্টার্ট করি। এখানে আমাদের পরিষ্কার পানি রয়েছে। এই পানিতে আমরা আমাদের যে ডিমের খোসাগুলো ছিল সেগুলো আর কি কিছুটা ক্লিন করে নিব। আমরা এইভাবে যে আমাদের এক্সেলগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে আমাদের বিকারে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ ইউজ করতে পারেন, পরিষ্কার ব্রাশ ইউজ করতে পারেন। আসলে আমার এই যে এক্সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ক্লিন করাই আছে। তো সেক্ষেত্রে আমি অল্প করে এটাকে ক্লিন করে আমি আমাদের বিকারে রেখে দিলাম। আমরা এখানে একটি ইন্ডাকশনে একটি পাত্র রেখে এখানে পানি নিয়েছি এবং এটাকে হিট দেওয়ার চেষ্টা করতেছি। আমরা আমাদের যে এক্সেলগুলো ছিল সেগুলো আর কি আমাদের পাত্রে ঢেলে নিব। এভাবে ফুটন্ত পানিতে আমরা খোসাগুলোর মধ্যে যে ধরনের ডাস্টগুলো ছিল সেই ডাস্টগুলো অনেকটাই পরিষ্কার করে নিতেছি। এখন আমরা আমাদের যে এক্সেলগুলো ছিল সেগুলোকে পৃথক করে ফেলবো। আমরা সাধারণত মাইক্রোবিয়াল এজেন্টগুলোকে কিল করার জন্য এই প্রসেসটা ফলো করেছি। এখন এই পাত্র থেকে এই এক্সেলগুলোকে পৃথক করে ফেলবো। আমরা আমাদের এক্সেলগুলোকে কিছুটা ড্রাই করার জন্য এরকম একটা প্যান ব্যবহার করতেছি। আমাদের মেজরিটি পার্সেন্টেজ যে ময়েশ্চার ছিল আমরা কিন্তু অনেকটা এটাকে ড্রাই করে ফেলেছি। আমরা এটাকে একটু ভালো মতো ক্রাশিং করার চেষ্টা করব। আমরা কিন্তু এটাকে অনেকাংশে ক্রাশিং করে ফেলেছি। তো আমরা যত ভালো করে এটাকে ক্রাশ করব সেক্ষেত্রে এই রিয়াকশনটা তত বেশি দ্রুত হবে এবং এই দ্রুত রিয়াকশন করার কারণেই কিন্তু আমরা এটা করতেছি। এখন আমরা বেশ কিছু ক্যালকুলেশন রয়েছে সেটা আমরা আপনাদেরকে একটু বোর্ডে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে মাঝারি সাইজের 8টি এক্সেল ছিল। আমরা যদি ধরে নিই একটি এক্সেলের ভর হচ্ছে 4.75 গ্রাম, তাহলে সেক্ষেত্রে 8টি এক্সেলের ভর কিরকম হবে? তাহলে একটি এক্সেল এর ভর 4.75 গ্রাম। তাহলে আমাদের কাছে যেহেতু 8টি এক্সেল ছিল, তাহলে এর ভরটা হবে হচ্ছে 4.75 ইন্টু 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 38 গ্রাম বা 38 গ্রাম। আমরা যেহেতু এখানে 10% অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে আমাদের একটা ক্যালকুলেশন জানা রয়েছে, সেটা হচ্ছে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রশমিত করতে পারবে করতে 10% অ্যাসিটিক অ্যাসিডের 12 ml আমার প্রয়োজন পড়বে।
তাহলে আমাদের যেহেতু এখানে 38 গ্রাম, তাহলে সেটাকে প্রশমিত করতে আমাদের যে ভিনেগারটা লাগবে সেটা হচ্ছে 12 ইন্টু 38, এবং এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 456 ml। তাহলে আমরা এখন যে ভিনেগারটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের 456 ml ব্যবহার করতে হবে। আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন ইথানোয়িক অ্যাসিডের বিক্রিয়া দেওয়া হয় CH3COOH, তাহলে এখান থেকে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম ইথানোয়েট CH3COO, ক্যালসিয়াম ইথানোয়েট, এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং হচ্ছে পানি পাওয়া যাবে। এবং এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু এই পাত্র থেকে বুদবুদ আকারে বের হবে। তাহলে চলুন আমরা এখন রিঅ্যাকশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এখন আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যে ভিনেগারের পরিমাণটা ছিল সেটা আমরা জানি যে 456 ml। তাহলে সেটা আর কি আমরা এখন এখান থেকে ঢেলে নিব। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সিল করা রয়েছে, তো প্রাথমিক অবস্থায় এই সিলটা আমরা খুলে নিই। তো এখান থেকে আমাদের 456 ml পরিমাণ হচ্ছে ভিনেগার আমাদেরকে ঢেলে নিতে হবে। আমাদের চূর্ণ বিচূর্ণকৃত যে এক্সেলগুলো ছিল সেগুলো এখন আমরা আমাদের বিকারে ঢেলে দিব। বিক্রিয়া দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেজন্য আর কি বুদবুদ করে সেটা উপরের দিকে চলে আসছে। আমাদের সুবিধার্থে এই বিকারটাকে আমরা আমাদের এই পাত্রে ঢেলে নেব। রিঅ্যাকশনটি দ্রুত করার জন্য আমরা এটিকে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং এটাকে তাপ দিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে এটা তাপমাত্রা যেন কখনোই 60-র উপরে না যায়। আমরা এখন দেখতে পাচ্ছি যে রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রবেশ করিয়ে দেখবো যে আসলে আমাদের তাপমাত্রা বাড়তেছে কিনা। আমরা মোটামুটি রিঅ্যাকশন 3 ঘন্টার মতো আমরা রাখছিলাম। এখন কিন্তু আমাদের রিঅ্যাকশন অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই যে ছাঁকনির মাধ্যমে এখানে যে কোর্স পার্টিকেলগুলো রয়েছে সেগুলোকে ছেঁকে নেব। তারপরে আমরা ফিল্টার পেপার দিয়ে ভালো মতো ফিল্ট্রেট করব। আমরা এখন ফিল্টার পেপার দিয়ে এটি ছাঁকার চেষ্টা করব। তো আমাদের এই যে ফানেলের পরিবর্তে আমরা ছাঁকনিটা ইউজ করব, তাহলে আমাদের এটা দ্রুত ছাঁকা হবে। তাই সুন্দর করে আমাদের এই ফিল্টার পেপারগুলো আমাদের এই ছাঁকুনিতে বসানোর চেষ্টা করব। আমরা এখন খুব স্লোভাবে এটা ঢেলে নিব। আমরা ফিল্ট্রেশন করার পর এই পরিমাণ সলিউশন পেয়েছি। এখন এটি হিট দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের মাথায় রাখতে হবে যে হিট দেওয়ার সময় এর তাপমাত্রা যেন কোনো মতে 160 ডিগ্রি এর বেশি না হয়, কারণ 160 ডিগ্রি এর বেশি যদি তাপমাত্রা হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম ইথানয়েট ভেঙে ক্যালসিয়াম কার্বনেট এবং প্রোপানন যা একটি অ্যাসিটন তৈরি করবে। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি সাদা স্ট্রাকচার, অনেকটা সেমিসলিড টাইপের। এটি প্রায় 20 মিনিট সময় ধরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলাম। তখন ওই সলিউশন থেকে এই সেমিসলিড স্ট্রাকচারটি চলে আসছে। এটি হলো ক্যালসিয়াম ইথানয়েট। আর ক্যালসিয়াম ইথানয়েটকে মেডিকেল সায়েন্সে ফসফেট বাইন্ডার হিসেবে ইউজ করা হয়। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি হলে ব্লাডে ফসফেটের পরিমাণ বেড়ে যায় এবং কিডনি ভালো মতো ফাংশনিং করতে পারে না, যার কারণে ইউরিন দিয়ে ফসফেট আয়ন বের হতে পারে না। এটিকে মেডিকেল সায়েন্সে বলা হয় হাইপারফসফেটেমিয়া। ডাক্তাররা যে কাজটি করেন এই ফসফেটকে কমানোর জন্য ফসফেট বাইন্ডার ইউজ করেন। ফসফেট বাইন্ডারের মধ্যে অন্যতম ফসফেট বাইন্ডার হলো এই ক্যালসিয়াম ইথানয়েট। ডাক্তাররা এটিও সাজেস্ট করে থাকেন। ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ব্যক্তি যখন তার ডায়েটরি খাবার খান তখন ওই ডায়েটরি খাবারের মধ্যে ফসফেট আয়ন থাকে, যাতে এই ফসফেট আয়নটি জিআইটিতে অ্যাবজর্পশন হয়ে পুনরায় ব্লাডে না যায়, সেজন্য এ ধরনের মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং এটি যখন খাওয়া হয় তখন এটি ফসফেটের সাথে বাইন্ড করে ফিসিসের মাধ্যমে বের হয়ে যায়, সেজন্য ফসফেট বাইন্ডারগুলো ইউজ করা হয়। সাধারণত এটি দিনে 3 বার খাওয়ার কথা বলা হয় এবং ম্যাক্সিমাম ডোজ ব্লাডের ফসফেট আয়নের উপর ডিপেন্ড করে। তবে এটি 8 বা 9 গ্রামের বেশি খেলে বিপদের সম্ভাবনা রয়েছে। এখন আমি এটি টেস্ট করে দেখাবো যেটি খেতে কেমন হয়। কেউ যদি এই ফসফেট বাইন্ডার ডাক্তারের পরামর্শ ছাড়া খায় সেক্ষেত্রে ব্লাডে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যায়, যেটিকে বলা হয় হাইপার ক্যালসিমিয়া। এমনকি তার ব্লাড ক্যালসিয়াম বাড়ার কারণে কিডনিতে স্টোন ফর্মেশন হতে পারে। অতএব এসব ধরনের ফসফেট বাইন্ডার খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে সামান্য পরিমাণ ক্যালসিয়াম ইথানয়েট বা ফসফেট বাইন্ডার টেস্ট করে দেখাবো আসলে এটি কেমন লাগে। তাহলে চলুন এটি আমরা এবার টেস্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বিটরুট রয়েছে এবং এটিকে আমি পরিষ্কার করে নিয়েছি। সামান্য পরিমাণ ক্যালসিয়াম ইথানয়েট লবণ এখানে দিয়ে টেস্ট করে দেখাবো। আমি সামান্য পরিমাণ লবণ যদি এখানে মাখায় নিই, আমি এখানে সামান্য পরিমাণ ক্যালসিয়াম ইথানয়েট লবণ নিয়েছি, আমি এখন টেস্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এটি অনেকটা নোনতা নোনতা লাগতেছে এবং এটার কিন্তু আলাদা একটা স্মেল রয়েছে। আমি যদি আর একটু খাওয়ার চেষ্টা করি, খুব বেশি যে খারাপ লাগছে এমনটিও না। ফাইনালি আমার আরেকটি পরামর্শ হচ্ছে যে যখন ব্রয়লারকে কমার্শিয়াল ভাবে পালন করা হয় তখন তাকে যে ফিডটা দেওয়া হয় তা সবসময় যে ফ্রেশ থাকবে বিষয়টা এমন না। এটি অনেক সময় কন্টামিনেট থাকতে পারে, যার কারণে হেভি মেটাল কিন্তু এগশেল পর্যন্ত পৌঁছাতে পারে। সেক্ষেত্রে হেভি মেটালকে অপসারণ করার ওয়ে আপনার কাছে জটিল হয়ে উঠতে পারে এবং এটিকে যদি আমরা খাই এটি থেকে আমাদের শরীরে হেভি মেটাল ডিপোজিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখব এই ক্যালসিয়াম ইথানয়েড দ্বারা কিভাবে জেল বানানো যায়, যে জেলটি ফুয়েল জেল হিসেবে ইউজ করা যায়। তবে চলুন আমরা এই বিষয়টি দেখব। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে কিছু পরিমাণ ক্যালসিয়াম ইথানয়েড লবণ আমাদের এই পেট্রি ডিশে ঢেলে নিব এবং ফুয়েল জেল তৈরি করার বিষয়টা এখান থেকে দেখব। তাহলে চলুন এই বিষয়টি দেখে ফেলি। এখন আমরা আমাদের কিছু পরিমাণ ক্যালসিয়াম ইথানয়েড লবণ আমাদের বিকার থেকে পেট্রি ডিশে স্থানান্তর করব। এখানে আমরা অ্যালকোহল দেখতে পাচ্ছি, যেটি 97% অ্যালকোহল। এখান থেকে অ্যালকোহল পেট্রি ডিশে ঢালার চেষ্টা করব। এটিকে আমরা অনেকটি সেমি সলিড দেখতেছি, এটিকে আমরা জেলের মতো করার চেষ্টা করব। আমাদের ফুয়েলটি অনেকাংশে তৈরি হয়ে গেছে। আমরা এখানে এখন আগুন জ্বালিয়ে দেখব এটি আগুন জ্বলে কিনা এবং আমাদের কাছে এই যে একটি ভুট্টা রয়েছে এটি পুড়িয়ে আমরা খাওয়ার চেষ্টা করব। আমাদের এই ফুয়েলটা জ্বালানোর সুবিধার্থে আমরা এই পাত্র থেকে এই পাত্রে স্থানান্তর করব। এখন আমরা আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করব। প্রথমে একটি লাইটার দিয়ে এটি একটু জ্বালানোর চেষ্টা করি। ইয়েস, আমাদের কিন্তু আগুন জ্বলতেছে, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এবং আমি আমার কিন্তু ভুট্টাটা পোড়ানোর চেষ্টা করতেছি। এটি আসলে কোনো ধরনের কালি তৈরি করে না। এই জ্বালানিটা আমরা বিভিন্ন ট্রান্সপোর্টেশনের সময় ইউজ করতে পারি, কারণ এটি সহজে বহনযোগ্য, যেটি এলপিজি এর ক্ষেত্রে হয় না। এটি একটি রিনিউয়েবল এনার্জি এবং অনেকটাই পরিবেশ বান্ধব। আমার পোড়ানো অনেকটাই কমপ্লিট হয়েছে। এখন আমি একটু খাওয়ার চেষ্টা করি। আমি এটি পোড়াচ্ছি এবং খাচ্ছি। এই ছিল আমার এক্সপেরিমেন্ট। আমাদের এক্সপেরিমেন্টটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।